জোট গঠন করলেন, বিশাল বিশাল চুক্তি করলেন, চুক্তি স্বাক্ষর করলেন, ফটোগ্রাফ দিলেন, অটোগ্রাফ দিলেন, সবকিছু করলেন, এটা নিয়ে ভাইব তুললেন, কিন্তু এটার বাস্তবায়ন, এরকম একটা জোটের বাস্তবায়নের জন্য নেতৃত্ব দরকার। যে নেতা কে হবে? পাকিস্তান নেতৃত্ব দিবে, নাকি সৌদি আরব নেতৃত্ব দিবে, নাকি তুরস্ক নেতৃত্ব দিবে? এই নেতৃত্ব শূন্যতার অভাবে G8, যেটা মুসলিম বিশ্বের 8টা দেশের যে জোট ছিল G8, সেই G8 কিন্তু সামনে আগায় না। সেখানেও সেই জোটের পিছনেও মূল যে চালিকা শক্তি ছিল এরকম, যে ইরানের তেল আছে, তুরস্কের লোকেশন আছে, বাংলাদেশের জনগণ আছে, নাইজেরিয়ার তেল আছে, এরকম ভাবে 8টা দেশের টেকনোলজি, মালয়েশিয়ার টেকনোলজি আছে, এইভাবে 8টা দেশকে একত্র করে একটা জোট গঠন করা হয়েছিল, যে তোমার যেটা আছে আমাকে দিবে, আমার যেটা আছে তোমাকে দেবো, এভাবে করে আমরা এমন একটা পাওয়ার হব যেই পাওয়ারকে কেউ ধরতে পারবে না। ডায়লগে কিন্তু সুন্দর, পরিকল্পনায় কিন্তু সুন্দর, যে হ্যাঁ ভাই তোমার এটা আছে আমার এটা আছে, তাহলে আমরা দুজন যদি একত্র হই তাহলে তো হয়। এটা নিয়ে একটা গল্প আছে আর কি। গল্পটা হচ্ছে এরকম যে আইনস্টাইনের ক্ষেত্রে বলা হয়, গল্প আর কি, যে আইনস্টাইনকে এসে ওই সময়ের সবচাইতে যে ভালো সুন্দরী, সবচেয়ে যে সুন্দরী, সে বলছে যে দেখো তোমার আছে ব্রেইন, আমার আছে হচ্ছে সৌন্দর্য, আমরা আসলে বিয়ে করি, আমাদের এমন একটা সন্তান হবে যে দেখতেও সুন্দর হবে, আবার সেরকম ব্রেনও হবে, তোমার ব্রেইন পাবে আর আমার সৌন্দর্য পাবে। গল্পটা মানে পরিকল্পনাটা কিন্তু শুনতে খুব চমৎকার। তো আইনস্টাইন তাকে নাকি বলেছিল যে যদি সে তোমার ব্রেইন আর আমার সৌন্দর্য পায় তাহলে কি হবে, তাহলে কেমন হবে। তো এই জায়গাতে আসলে এই বাস্তবায়নের চ্যালেঞ্জটা হচ্ছে সবচাইতে বড়, যে এখানে নেতৃত্ব মানে নেতা কে হবে, যে কোনো একটা দেশ এটার থেকে একটু গড়িমসি করলো, কোনো একটা দেশ অন্যের এইটার বাইরে গিয়ে হচ্ছে অন্যের সাথে নিজের স্বার্থের জন্য হচ্ছে এটাকে পিছিয়ে রাখলো, সেখানে নেতৃত্ব দিবে কে? যদি একটা দেশ নেতৃত্ব, যে হ্যাঁ এই তুই যদি এটার সাথে না আসো, চুক্তি স্বাক্ষর করছো, তুই যদি এই চুক্তি শর্তগুলো না মানো তাহলে কিন্তু খবর আছে, সাইজ করব কিন্তু। যেমন ন্যাটোতে কি হয়, ন্যাটো 30টা দেশ, 32টা দেশ, সবাই জিহুজুর করে আমেরিকা বলে 5% দিতে হবে, ওকে ঠিক আছে, আমার অস্ত্র কিনতে হবে, ওকে ঠিক আছে। এই ওকে ঠিক আছে পরে কি করে, ঠিক আছে তোরে তাহলে আমি রক্ষা করব। তখন হচ্ছে এটার একটা কি বলে, এটার একটা ভ্যালু দাঁড়ায়। যেমন ধরেন ইউরোপিয়ানের নেতৃত্বে কে? জার্মানি, ফ্রান্স, এর বাইরে কেউ আছে? নাই। ন্যাটো নিয়ে গতকালকে বলেছিলাম যে ন্যাটোর অনেক দেশের কোনো ট্যাঙ্কই নাই, যুদ্ধ বিমানই নাই, অনেক দেশের ট্যাঙ্ক নাই, যুদ্ধ বিমান নাই, সৈন্য নাই, কিন্তু তারাও ন্যাটোর সদস্য, তাই না? কারণ কি? কারণ হচ্ছে নেতৃত্বের পিছন ধরে। তো এই যে পাওয়ার ব্যালেন্স, যেটা যে সমান পাওয়ার থাকবে নাকি কেউ একজন নেতৃত্ব দিবে। হ্যাঁ, এখন ধরেন ঘুরিয়ে ফিরিয়ে নেতৃত্ব থাকবে কোনো একটা দেশের, যেটা জাতিসংঘের হয়, সব দেশ নেতৃত্ব থাকে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর করে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার, একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নাই। এটা একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে তুরস্কের ন্যাটোর সদস্যপদ। তুরস্ক ন্যাটো বাধ্যবাধকতার সঙ্গে এই চুক্তির একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। কিরকম দ্বন্দ্ব? যেমন ধরুন তুরস্ক এই দেশগুলোর কাছে যখন অস্ত্র বিক্রি করতে যাইবে তখন হয়তো ন্যাটো বাধা দিবে, যে এই তুমি ন্যাটোর বাইরে এই ধরনের অস্ত্র বিক্রি করতে পারো না, এরকম দিতে পারে। তো সেটা থেকে বেরোনোর জন্য যদিও তুরস্ক নিজস্ব প্রযুক্তিকে আরো বেশি শক্তিশালী করার চেষ্টা করছে, যে সমস্ত জায়গায় বাধা দিতে পারে সেই সমস্ত জায়গায় নিজে অস্ত্র তৈরির দিকে মনোযোগ দিচ্ছে, এবং তার এই যে অর্থনৈতিক সংকট, এখান থেকে সে হয়তো সৌদি আরবের সাপোর্ট পেতে চাইছে। এই অর্থনৈতিক সংকটটাও এরকম। আসলে এই অর্থনৈতিক সংকটটা নিয়ে অনেক কথা হয়, যে তুরস্কের অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট। তুরস্কের তেল নাই, গ্যাস নাই, সহজ কথা, তেল নাই, গ্যাস নাই। তার ব্যাপক পরিমাণে তেল গ্যাস বাইরে থেকে কিনতে হয়, প্রায় $50 বিলিয়ন বছরে। তো এরকম একটা দেশ ব্যাপক পরিমাণে সামরিক দিক থেকে শক্তিশালী হচ্ছে, আবার মুসলিম বিশ্বের সবচাইতে বড় অর্থনৈতিক শক্তি, $1 ট্রিলিয়ন পার হয়েছে এরকম অর্থনৈতিক শক্তি দুইটা দেশ, তুরস্ক আর সৌদি আরব। এবং গত 3 বছরে তার এই অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু বাড়ছে। তো এই যে অর্থনৈতিক সমস্যা আছে, কিন্তু তার এই অগ্রগতি কিন্তু চলছে। যাই হোক, সেখান থেকে একটা সাপোর্ট পেতে পারে। এখন আরেকটা হচ্ছে যে সীমাবদ্ধতা, আরেকটা হচ্ছে পারমাণবিক অস্পষ্টতা। পাকিস্তান এখানে যুক্ত হচ্ছে ঠিক আছে, কিন্তু পাকিস্তানের এই যুক্ত হওয়ার সাথে সাথে পারমাণবিক কৌশল, অথবা এটাকে কি বলে, যে
পারমাণবিক অস্ত্র তৈরির যে ইকুয়েশন বা অস্ত্র তৈরির যে ফর্মুলা সূত্র সেগুলো এদের কাছে দেবে কিনা, এরকম প্রশ্ন। অথবা এই দেশগুলোতে পাকিস্তান তার পরমাণু অস্ত্র নিয়ে এর পাশে দাঁড়াবে কিনা, যে ঠিক আছে সৌদির উপরে আক্রমণ হচ্ছে, আমি পারমাণবিক অস্ত্রটা কাদের উপরে নিয়ে আসি, এই তুই আক্রমণ করতেছ মারবো, কিন্তু এটা করবে কিনা। এটা একটা ব্যাপার, এখানে এসে এই বিষয়টাও দাঁড়াবে। আর আরেকটা হচ্ছে সীমাবদ্ধতা হচ্ছে এই চুক্তির বিপরীতে সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তারপরে হচ্ছে কুয়েত, জর্ডান, এরা কিভাবে দাঁড়াবে বা এরা এই চুক্তিটাকে কিভাবে নিবে, এই সবকিছু মিলিয়ে এই চুক্তিটার অগ্রগতি। তবে সার্বিক মূল্যায়ন হচ্ছে এটা একটা সামরিক জোট, এটা একটা প্রাথমিক পদক্ষেপ। তবে হয়তো শুরুতে এটা বিশাল একটা সামরিক শক্তি তৈরি করবে না হয়তোবা, কিন্তু দীর্ঘমেয়াদে একটা আঞ্চলিক শক্তি এবং এই আঞ্চলিক ভারসাম্যে পরিবর্তন নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? যে মুসলিমদের মধ্যে একটা সামরিক জোট ছিল না, সেখানে নতুন করে এই ধরনের একটা সামরিক জোট হতে যাচ্ছে। আর যদি এটা হয়, এর সাথে যদি আরো কিছু দেশ যুক্ত হয়, তাহলে হয়তোবা এই সামরিক জোটটা অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের যে তাণ্ডব সেটাই হয়তোবা কিছুটা লাগাম টেনে ধরতে পারে। তবে এর সাফল্য পুরোপুরি নির্ভর করবে বাস্তবায়নের গভীরতা, তিন দেশের মধ্যে আস্থা এবং বাইরের শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইরান, ইসরায়েল, রাশিয়া এদের প্রতিক্রিয়ার উপর।